হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের 4 নম্বর যে ক্লাসটা আমরা আজ করব, সেখানটায় আমরা আলোচনার মূল বিষয় হচ্ছে যে ঔপনিবেশিক শাসনে যে ধর্ম সংস্কারটা হয়েছিল। অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে আমরা কি পড়েছি, যে সমাজ সংস্কার আর শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করেছি। তো এরপরে আরেকটা পার্ট আমরা আলোচনা করছি, যদিও এই সমস্ত ব্যাপারগুলো সবই কিন্তু একই সঙ্গে ঘটছিল। তো আমরা আলোচনার সুবিধার্থে এগুলোকে পার্ট পার্ট করে আলোচনাটা করছি, বইতে যেভাবে দেওয়া রয়েছে। তো আমরা ধর্ম সংস্কার অর্থাৎ ধর্ম কি জিনিস, মানুষ যেটাকে মানব সমাজ যেটাকে পালন করে। তো প্রত্যেকটা মানব সমাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের পালনীয় যে নিয়ম নীতিগুলো যেগুলো হয়ে থাকে সেইটাই তাদের ধর্ম হয়ে থাকে। তো সেই সময়ে তৎকালীন সমাজ ব্যবস্থায় কিন্তু ধর্মটা একেবারে যে নিম্নগামী হয়েছিল। তাদের মধ্যে যে সমস্ত নিয়ম নীতিগুলো প্রচলিত ছিল সেইগুলো কিন্তু পুনরায় তাদেরকে পরিবর্তন করার দরকার পড়ে গেছিল। তো সেই জন্যই কিন্তু শুরু হবে ধর্ম সংস্কার আন্দোলন। তো এই ধর্ম সংস্কার আন্দোলন যেমনভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেই হতে থাকবে, কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে নয়, মুসলমান সমাজেও কিন্তু সংস্কার আন্দোলনটা হতে থাকবে। তো আমরা প্রথমে এই ধর্ম সংস্কার আন্দোলনটাকে আমরা বাংলার ধর্ম সংস্কার আন্দোলন অর্থাৎ 3টা প্রেসিডেন্সিতে, যে বাংলা প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং মুম্বাই প্রেসিডেন্সি, তো এই 3টা প্রেসিডেন্সিতে কি করে কোথায় কি ব্যাপারটা হচ্ছিল এবং এদের মধ্যে কিন্তু সমসাময়িক একটা তুলনা কিন্তু আমরা ভালো করে যদি খেয়াল করি সেটা বুঝতে পারবো যে একটা জায়গার কোনো কিছু আন্দোলন অন্য জায়গাটাকেও প্রভাবিত করবে। তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এখানে মহাপুরুষ বলেই বলবো যারা কিন্তু ধর্মটাকে সংস্কার করেছিলেন, তাদের যে জীবনী কালটাকে যদি আমরা প্রত্যেকে তাদের জন্ম মৃত্যু সালটাকে যদি খেয়াল করি, তো আমরা এখানে লিখতে পারিনি, তো আমরা যদি লিখে ফেলতে পারি তবে কিন্তু আরও ইতিহাসটাতে সময়ের ব্যাপারটা কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তো আমরা বাংলার সমাজ সংস্কার ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আমরা বিশেষ করে রাজা রামমোহন রায়কে পাবো। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা যখন যে সমাজ সংস্কারক হিসাবে যে তার অবদানগুলো আমরা পড়েছিলাম, সতীদাহ প্রথা থেকে শুরু করে যে বিভিন্ন যে নারীর মর্যাদা প্রতিষ্ঠার লড়াই তিনি চালিয়ে গিয়েছিলেন, কিংবা তিনি কিন্তু ধর্ম সংস্কারকও ছিলেন। তার যে প্রতিষ্ঠিত কতগুলো যে সভা, যার মধ্য দিয়ে তিনি প্রথমে তৈরি করেছিলেন আত্মীয় সভা, অর্থাৎ নিজেদের আত্মীয় বন্ধু বান্ধবদের নিয়ে তিনি একটা আলোচনা সভা বসাতেন, যেখানে হিন্দু ধর্মটাকে নিয়ে তিনি আলোচনা করতেন। 1815 খ্রিস্টাব্দে এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এইগুলো সম্পর্কে আমরা ক্লাস 10-এ অর্থাৎ 10ম শ্রেণীতে কিন্তু আরো ভালো করে ডিটেলসে পড়বো। তো আমরা শুধু কেবলমাত্র এর সালটা এবং তার সভাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল শুধু একটু জেনে নিচ্ছি। তো এই যে আত্মীয় সভাটা তৈরি করবেন, সেখানে আলোচনা হতে হতে ধীরে ধীরে সেটা বৃহত্তর আকার ধারণ করবে, যখন সবাইকে নিয়ে সেই সভাটা ব্রহ্ম সভাতে রূপান্তরিত হবে 1828 খ্রিস্টাব্দে। তো আমরা জানি রামমোহন রায় 1773 খ্রিস্টাব্দ থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবন কালটা ছিল। তো তাই তার মৃত্যুর কয়েক বছর আগে তিনি এই সভাটা প্রতিষ্ঠিত করেছিলেন। তো সঙ্গে সঙ্গে তার যে কার্যকলাপ, তিনি একজন দক্ষ, যেমন সংস্কৃত জানতেন, তেমন উর্দু জানতেন, ফরাসি জানতেন, ইংরেজি ভাষাটাকেও তিনি আয়ত্ত করেছিলেন। তো তিনি সেই সময় তাকে কতগুলো উপাধিতে ভূষিত করা হয়েছিল, যেই সব উপাধিগুলো কি কি আমাদেরকে একটু পরীক্ষার জন্য মনে রাখতে হবে। কি সব উপাধি? অনেকগুলো উপাধি তিনি তাকে নামে ডাকাতো। ভারত পথিক উপাধি তাকে, ভারতের পথিক তাকে উপাধি দেওয়া হয়েছিল, ভারত পথিক, কিংবা ভারতের নবজাগরণের অগ্রদূত, এই সমস্ত উপাধি। তাছাড়াও কিন্তু আধুনিক ভারতের জনক কিংবা ভারতের যে জাতীয়তাবাদের অগ্রদূত প্রভৃতি যে উপাধিগুলো, এগুলো কিন্তু তাকে দেওয়া হতো। ভারতের প্রথম আধুনিক পুরুষ, তো প্রভৃতি তার কার্যকলাপগুলোকে লক্ষ্য করে কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেছেন বিভিন্ন পরবর্তী যে বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার উপর লিখেছেন যে কি করে সেই যুগে জন্মেও তিনি কিন্তু অনেক আগের তার চিন্তা ভাবনা ছিল। তো সেই জন্য তাকেই বলা হচ্ছে ভারত পথিক, নবজাগরণের অগ্রদূত, জাতীয়তাবাদের অগ্রদূত প্রভৃতি তাকে উপাধিতে ভূষিত করা হয়েছে। তাছাড়াও সেই সময়ে বাংলাতে ধর্ম সংস্কারক আন্দোলনের সঙ্গে যারা জড়িয়ে থাকবেন তাদের মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনিও তৈরি করবেন তত্ত্ববোধিনী সভা তৈরি করবেন। কেশবচন্দ্র সেনের নামও জানবো, কেশবচন্দ্র সেন শুরু করবেন নব্য ব্রহ্ম সমাজ,
অর্থাৎ যিনি কিনা এই ব্রহ্মসভার একজন সদস্য হিসাবে নিযুক্ত হবেন, কিন্তু পরবর্তীকালে তিনি তৈরি করবেন নব ব্রহ্ম সমাজ। আরও এর সম্পর্কে আমরা ব্রহ্ম সমাজটা নিয়ে যখন শুধু আলোচনা করব সেখানে এর সম্পর্কে জানবো। তাকে কিন্তু ব্রহ্মনন্দ উপাধি দেওয়া হয়েছিল। ব্রহ্মানন্দ উপাধি কাকে দেওয়া হয়েছিল? কেশবচন্দ্র সেনকে দেওয়া হয়েছিল ব্রহ্মানন্দ উপাধি। তাছাড়া কিন্তু এই সমস্ত যে সংস্কারগুলো কিন্তু ভারতের যে শিক্ষিত এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের মধ্যেই কিন্তু বা ধনী ব্যক্তিদের মধ্যেই কিন্তু আবদ্ধ ছিল। সেই যে সংস্কারটাকে কিন্তু সমাজের নিচু স্তরাতে নিয়ে আসতে সাহায্য করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, যিনি যে প্রথমে ব্রহ্ম সমাজের সদস্য হলেও কিন্তু পরে তিনি নব্য বৈষ্ণব ধর্ম আন্দোলনের সঙ্গে তিনি জড়িত হয়ে যাবেন এবং তার পরবর্তী যে পদাঙ্ক অনুসরণ করেন লালন ফকির, যিনি কিনা বাউল গান অত্যন্ত সহজ সরল ভাষায় জনসমাজকে নিয়ে বিভিন্ন তাদের চাহিদা যে মানে নিয়ে তিনি গান রচনা করবেন, যেগুলো গানের মধ্য দিয়ে তিনি তুলে ধরবেন। লালন ফকিরের কথা আমরা জানবো, বিশেষ করে বৈষ্ণব সমাজের যে ধর্মের আন্দোলনের সঙ্গে তারা জড়িত থাকে। এছাড়া আমরা রাজনারায়ণ বসুর কথা জানবো, যিনি কিনা হচ্ছে কি জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করবেন। জাতীয় গৌরব অর্থাৎ ভারতের যে তৎকালীন যে বাংলার গৌরবটাকে তিনি তুলে ধরার চেষ্টা করবেন, এমন একটা তিনি পরিকল্পনা করবেন, যেই একটা মেলার আয়োজন করার চেষ্টা করবেন যেখানে ভারতীয়দের শুধু গৌরবটাকে তুলে ধরা হবে। তো এই একটা গুরুত্বপূর্ণ যে তিনি কিন্তু নীতি নিয়েছিলেন, যেখানে শুধু ধর্ম নয়, শুধু ধর্মটাকে নিয়ে সমস্ত মানুষকে তিনি জড়াতে চেয়েছিলেন। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চৈত্র মেলার তিনি ধারণা দেবেন, চৈত্র মাসের শেষে একটা ধারণা। তো এই ধারণাটাকে ফলপ্রসূ করবেন হচ্ছেন নবগোপাল মিত্র, তিনি প্রতিষ্ঠা করবেন চৈত্র মেলার প্রতিষ্ঠা হবে, যেই মেলাটা পরবর্তীকালে হিন্দু মেলা নাম ধারণ করবে, সেই হিন্দু মেলা। তো এইভাবে কিন্তু বাংলার যে ধর্ম সংস্কারটা কিন্তু হতে থাকবে এবং সেই ধর্ম সংস্কারটা কেবলমাত্র উচ্চবিত্তের মধ্যেও যে আবদ্ধ না থেকে ক্রমান্বয়ে কিভাবে বিজয় কৃষ্ণ গোস্বামীর হাত ধরে বৈষ্ণব সমাজ এবং নিচুতলার মানুষের মধ্যেও লালন ফকিরের হাত ধরে ছড়িয়ে পড়বে, সঙ্গে সঙ্গে জয়নারায়ণ বসুর হাত ধরে আরও তো মেলাতে রূপান্তরিত হবে। তো এইভাবে ধীরে ধীরে ক্রমান্বয়ে উচ্চ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তের দিকে কি করে সর্ব সমাজের মধ্যে এই সংস্কারগুলো ধীরে ধীরে ছড়িয়ে যাবে। তো এই হিন্দু ধর্মের সংস্কারের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন, যে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটাতে সাহায্য করবেন যে রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি যে খুব বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন তা নয়, একজন নিরক্ষর অত্যন্ত স্বল্প শিক্ষার অধিকারী হলেও কি হবে, তিনি তার যোগ ধ্যান জ্ঞান মাধ্য দিয়ে কিন্তু যে সর্বধর্ম সমন্বয়ের তিনি আদর্শটা প্রচার করতে থাকবেন। সব ধর্মই সমান এবং তার যে মত, যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মের মূল বিষয় যে একই, তিনি এইটা প্রকাশ করতে বা প্রচার করতে শুরু করবেন। তো রামকৃষ্ণ পরমহংসদেবের অবদান এবং তার যে শিষ্য পরবর্তীকালে হবেন স্বামী বিবেকানন্দ, যিনি বেদে সুপণ্ডিত হবেন। সমস্ত বেদকে, ভারতের যে প্রাচীন গ্রন্থ পুরাণ তিনি সমস্ত পড়ে সেখানের উপলব্ধিগুলোকে তিনি নিয়ে নব্য বেদান্তবাদ তৈরি করবেন, যে প্রাচীন ধ্যান ধারণাগুলোর সঙ্গে নতুন তথ্য জুড়ে তৈরি করবেন নব্য বেদান্তবাদ। তিনি সেই হিন্দু ধর্মের যে বিস্তারটাকে আরো ঘটাবেন। যে শিকাগো মহাধর্ম সম্মেলন ঘটবে আমেরিকায় 1893 খ্রিস্টাব্দে, যে তিনি সেখানে গিয়ে যে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে সেখানে গিয়ে সর্বসমাজকে কিন্তু হিন্দু ধর্মটাকে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমাদের যত অনেক কিছু বলারই রয়েছে, তো আমাদের সংক্ষিপ্তভাবে তার যে অবদানটা এখানে একটু আমরা তুলে ধরলাম। তো স্বামী বিবেকানন্দের তো এইভাবে চলছিল হচ্ছে সমস্ত হিন্দু ধর্মের সংস্কার, সঙ্গে সঙ্গে তার পুনরুদ্ধার। এরপরে চলে আসছি যে বাংলায় মুসলিম সমাজের সংস্কার। এই আলিগড় আন্দোলন যেটা হবে পূর্ব বাংলাতে, বিশেষ করে স্যার সৈয়দ আহমেদ খানের হাত ধরেই কিন্তু যে বাংলায় মুসলিম সমাজের যে সংস্কার আন্দোলনটা কিন্তু হতে থাকবে, যাকে আলিগড় আন্দোলন নামে বলা হচ্ছে। এই স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু ছিলেন যে ঔপনিবেশিক শাসন চলছিল তৎকালীন সময়ে, ভারতের ঔপনিবেশিক শাসন যেটা চলছিল
তার কিন্তু একজন শাসন কার্যের সঙ্গে নিযুক্ত ছিলেন। তো সেই জন্যই কিন্তু তার ফলে তিনি অনেকগুলো পদক্ষেপ তিনি নিতে পেরেছিলেন, যে মুসলমান যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা ধর্মের যে সংস্কারকের ক্ষেত্রে। তিনি প্রথম 1863 খ্রিস্টাব্দে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠা করেন। 1863 খ্রিস্টাব্দে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি যে ইংরেজি শিক্ষাটাকে যে মুসলমান সমাজের মধ্যে বিস্তার করার প্রয়োজনীয়তা রয়েছে, সেটাকে তার উদ্দেশ্য নিয়েই তিনি এটা তৈরি করেছিলেন 1863 খ্রিস্টাব্দে মোহামেডান লিটারেরি সোসাইটি। তো এরপরে মুসলিম সমাজের সংস্কার এবং তার যে তিনি আরো বিজ্ঞানের যে বিভিন্ন বইগুলোকে উর্দুতে রূপান্তরিত করার জন্য কিন্তু তিনি এটা শুরু করেছিলেন। এবং তার পরবর্তীকালে 1884 খ্রিস্টাব্দে তিনি মুসলমানদের মধ্যে ছাত্রদের মধ্যে বিজ্ঞান চর্চাটাকে যাতে করে বাড়ানো যায় তারও তিনি পদক্ষেপ নিয়েছিলেন। এবং সেই উদ্দেশ্য নিয়ে 1875 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তো তিনি যেহেতু প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন, তো সেই জন্য তার পক্ষে সুবিধা হয়েছিল, তাই প্রতিষ্ঠা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তো এই কলেজে কিন্তু কেবলমাত্র হিন্দু ছাত্ররা পড়াশোনা করতো না, সরি মুসলমান ছাত্ররাও পড়াশোনা করতো না, সঙ্গে সঙ্গে অনেক হিন্দু ছাত্ররাও কিন্তু পড়াশোনাটা করতো। তবে এই যে মুসলমান ধর্ম সংস্কার কিংবা হিন্দুদের ধর্ম সংস্কার সেই যাই হোক, এর চরিত্রটা এবং সীমাবদ্ধতার যদি আমরা একটু আলোচনা করি, এই যে আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমরা ভারতের অন্যত্র অর্থাৎ মহারাষ্ট্রে অর্থাৎ মুম্বাই প্রেসিডেন্সিতেও কিন্তু এই ধর্ম সংস্কারক আন্দোলন চলতে থাকবে। বিশেষ করে নিম্নবর্গের যে মানুষদের মধ্যে তাদের চাওয়া পাওয়া, তাদের যে কথাকে তুলে ধরতে সাহায্য করবেন হচ্ছেন জ্যোতিরাও ফুলে। তাদের মধ্যে ধর্ম সংস্কারটা তিনি করবেন। তিনি তৈরি করবেন মানে সত্যশোধক সমাজ তিনি নামে একটা তিনি সংগঠন প্রতিষ্ঠা করবেন। তাছাড়াও তিনি 1851 খ্রিস্টাব্দে নারীদের শিক্ষার যে প্রসারের জন্য সেই নিচু শ্রেণীর যে মানুষদের মধ্যে তিনি কিন্তু তৈরি করবেন যে নারীদের শিক্ষার বিস্তারের জন্য একটা বিদ্যালয়ও তৈরি করবেন পুনের কাছাকাছি। তো এইভাবে তাদের এবং তার জ্যোতিরাও ফুলের যে স্ত্রী সাবিত্রী বাইও কিন্তু তার অবদান খুবই কম নয়। তো এদের সম্পর্কে খুব কমই রয়েছে আমাদের বইতে। তো সত্যশোধক সমাজ তৈরি করবেন সাবিত্রী বাই ও তার যে স্ত্রী তার জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী বাই। তো এইভাবে মহারাষ্ট্রে হতে থাকবে ধর্ম সংস্কারটা। তো আমরা বিশেষ করে বাংলার ধর্ম সংস্কারটাকে একটু জোর দিয়ে গুরুত্ব দিয়ে আলোচনাটা করেছি, এদের সম্পর্কিত আলোচনাটা আমাদের বইতে অত্যন্ত কম রয়েছে। সঙ্গে সঙ্গে মাদ্রাজ প্রেসিডেন্সিতেও যে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা উল্লেখযোগ্য, তিনি কিন্তু যে আর্য সমাজের প্রতিষ্ঠা করবেন 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করবেন। এবং পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতে এর যে আর্য সমাজ প্রতিষ্ঠা করবেন মাদ্রাজে। তো এই এই বেদকে তিনি কিন্তু যে প্রধান ধর্মগ্রন্থ বা চূড়ান্ত বলে মনে করে সেইগুলোর ধর্মীয় রীতিনীতিগুলো পালনের দিকে জোর দেবেন। তিনি কিন্তু মূর্তি পুজো, পুরোহিতদের প্রাধান্য, বাল্যবিবাহ, এই সমস্ত যে কুপ্রথাগুলো যে এগুলোর বিরুদ্ধে তিনি লড়াই করবেন এই সমাজ তৈরির মধ্য দিয়ে। এছাড়া কি করবেন যে বিধবা বিবাহ, নারী শিক্ষা, অর্থাৎ এই আর্য সমাজের কাজগুলো আমরা পাবো হচ্ছে কি সমাজ সংস্কারক বা ধর্ম যে শিক্ষা সংস্কারক, সবগুলো কাজই কিন্তু এই আর্য সমাজের মধ্য দিয়ে হতে থাকবে। এবং এই যে এর যে প্রতিষ্ঠা দক্ষিণ ভারতে হলেও পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু এর জনপ্রিয়তাটা প্রবল আকার ধারণ করবে। তো এইটা পরবর্তীকালে উগ্র হিন্দু রূপ ধারণ করবে হচ্ছে পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতে। এই আর্য সমাজের যে অনুগামীরা কিন্তু উগ্র হিন্দু রূপ ধারণ করবে। এই যে উগ্র হিন্দু রূপ, তারই ফলস্বরূপ আমরা যখন যে ভারতের স্বাধীনতা আন্দোলন পড়ব, সেখানেই কিন্তু আমরা যে বিভিন্ন বৈপ্লবিক কার্যের জন্য যারা এগিয়ে আসবে, বিশেষ করে যে আমরা জানি লালা হরদয়াল থেকে শুরু করে যে বাঘাযতীন বলছি, তাদের যে এগিয়ে আসবে, তাদের এখানে তার পেছনে মূল যে উৎসস্রোতটা হয়ে দাঁড়াবে, তাই সেটা কিন্তু ভগৎ সিং, বিশেষ করে ভগৎ সিংয়ের কথা আমরা বলতে চাইছিলাম। এখানে তার যে উত্থানের মূল যে ভেতনের সোর্স থাকবে এই যে আর্য সমাজের যে উগ্র হিন্দু তো রূপ।
তো এইভাবে কিন্তু ভারতীয় সমাজে যে উপনিবেশিক শাসনের সময় বিভিন্ন ধর্ম সংস্কারক আন্দোলনগুলো চলতে থাকবে। তো এই ধর্ম সংস্কারক আন্দোলনগুলো যাই প্রকারের হোক না কেন, এর চরিত্র এবং সীমাবদ্ধতা একটু আলোচনা করা দরকার। এই চরিত্রটা বলতে গেলে এই সমস্ত সংস্কারগুলো বেসিক্যালি কিন্তু প্রধানত যে উচ্চ শিক্ষিত বা মধ্যবিত্ত কিংবা জমিদার এই সম্প্রদায়ের মধ্যেই কিন্তু আবদ্ধ থেকে গেছে, সর্বস্তরে ঠিকভাবে ছড়াতে পারেনি। তাছাড়া এই সীমাবদ্ধতা ছিল এইটা, তো কেবলমাত্র শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে ছিল, সর্বস্তরে এর যে বিস্তার ঘটেনি। তো এইভাবে আজকের ক্লাসে আমরা ধর্ম সংস্কার বিষয়টা নিয়ে উপনিবেশিক শাসনের সময়ের আলোচনাটা করলাম। তো এটাই ছিল যে পঞ্চম অধ্যায়ের যে উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়ার যে সহযোগিতা বিষয়টার মধ্যে, যেখানে বিভিন্ন সংস্কারগুলোকে আলোচনাটা করা হলো। তো এর পরের ক্লাসে আমরা যে বিভিন্ন বিদ্রোহ যে প্রতিক্রিয়ার আরেকটা রূপ যেটা আমরা পাবো, বিভিন্ন প্রকার বিদ্রোহগুলো ঘটবে উপনিবেশিক শাসনের সময়, সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনাটা করব।